প্রিয় দর্শক, বিবিএ টিভির নিয়মিত আয়োজন এজিএম বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশ্লেষক জনাব গোলাম ফারুক। ফারুক ভাই, ভালো আছেন? প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই জেনেছি যে সম্প্রতি উত্তরা ব্যাংকের এজিএম হয়ে গেল। আমরা ফারুক ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো, উত্তরা ব্যাংকের এজিএম সম্পর্কে আপনার মতামত তুলে ধরবেন। আসলে বিগত 12ই মে 2025 তারিখে এজিএমটা অনুষ্ঠিত হয়েছে। তো স্বাভাবিকভাবে যে কোনো একটা এজিএমের কিছু নীতিমালা থাকে। তো সেই নীতিমালা অনুযায়ী যেটা মূল বিষয় যেটা যে সংখ্যালঘু শেয়ার হোল্ডার সহ সকল শেয়ার হোল্ডাররা 365 দিনের এই একটা দিন তাদের যে অধিকার, আইনগত অধিকার এবং তাদের যে বিনিয়োগের যে নিশ্চয়তা, তাদের ভবিষ্যৎ যে সম্ভাবনা, এই বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন কোশ্চেন বা প্রশ্ন করার সুযোগ পান এবং যারা কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টে যারা থাকেন সেটা তারা অ্যান্সার করেন। এবং তারা যেন অ্যান্সার করেন এর কিছু আইনগত ভিত্তি আছে, যেমন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কর্পোরেট গভর্নেন্স কোড, যেটা সে কোড অনুযায়ী যে অডিট কমিটির যিনি চেয়ারম্যান তাকে বাধ্যতামূলকভাবে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে উপস্থিত থাকতে হয় এবং তিনি উপস্থিত থেকে এই সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের যে অধিকার, তাদের স্বার্থ, আইনগত যে বিষয়গুলোকে উনি নিশ্চিত করেন। তো সেই ব্যাপারে গত যে 12 তারিখে উত্তরা ব্যাংকে যে এজিএম হয়ে গেল সেখানে কিন্তু এই বিষয়টা উপস্থিত হয়েছে। বিশেষত ম্যানেজমেন্টের যারা ছিল তারা ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের যে কোশ্চেন ছিল সেটার অ্যান্সার করেনি, অ্যাড্রেস করেনি। এমনকি যিনি অডিট কমিটির চেয়ারম্যান জনাব প্রফেসর ইকবাল আহমেদ সাহেব উপস্থিত ছিলেন, তিনিও সেটাকে অ্যাড্রেস বা প্রোটেক্ট করেননি। কিছু পাতানো খেলার মতো কিছু বোঝা গেল যে কিছু দুই চারটা কোশ্চেন ওখানে উত্থাপিত হয়েছে, ওনারা সেগুলোরই জবাব। আমরা বার্ষিক প্রতিবেদন পেয়েছি, সেখানে সুদ বাবদ আয়ের যে বিষয়টি আছে এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। আসলে এবার যেটা হয়েছে যে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেখানে দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানটা মাত্র হলো আপনার অ্যাডভান্স বাড়িয়েছে মাত্র 3.6%, অর্থাৎ 739 কোটি টাকা, কিন্তু সুদ বাবদ সেখানে আয় বেড়েছে 561 কোটি টাকা, অর্থাৎ 37.3%। অর্থাৎ আমি যেখানে অ্যাডভান্স করেছি অনলি 3.4%, সেখানে আমার ইনকাম বেড়েছে 38.3%, যেটা একটা অস্বাভাবিক বেশি এবং সামঞ্জস্যপূর্ণ না। এবং আপনারা জানেন যে খুব রিসেন্টলি ক্লাসিফাই লোন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যেটা 2024 মার্চে ছিল মাত্র 1,65,000 কোটি টাকা, 85,000 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 3,45,000 কোটি টাকা, যেটা বাংলাদেশ ব্যাংক বলেছে। তো যেখানে ক্লাসিফাইড লোন এত বৃদ্ধি পেয়েছে, মানে এক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক অ্যাডভান্স ক্লাসিফাইড হয়েছে, সেটার উপর ইন্টারেস্ট চার্জ করার সম্ভাবনা কমে গেছে। সেক্ষেত্রে এইভাবে একটা উচ্চলম্ব, এটা যথেষ্ট এটা নিয়ে প্রশ্ন আছে এবং স্পেসিফিক্যালি কিছু জায়গায় অ্যানুয়াল জেনারেল মিটিংয়েও কোশ্চেন করা হয়েছিল যে এটা অত অস্বাভাবিক হারে বাড়লো কেন, বা বিশেষত স্পেসিফিক কতগুলো জায়গায় যেখানে আপনার অ্যাডভান্স কমেছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সুদ আয় বেড়ে গেছে, বাট তারা এই কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করেনি এবং কোনো অ্যান্সার করেনি সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের কোশ্চেনের। ইনভেস্টমেন্ট ইনকামের ক্ষেত্রেও আমরা দেখেছি তাদের মধ্যে একটি অসামঞ্জস্যতা রয়েছে। এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কি? এবার তাদের টোটাল ফান্ড ম্যানেজমেন্টের মধ্যে একটা জড়তা আছে। যেমন এটা আপনার সেই পাকিস্তানি আমলে ইস্টার্ন ব্যাংক কর্পোরেশন এটার নাম ছিল, তারপর 1972 সালে এসে এটা পরিবর্তিত হয়ে একটা বিশেষ আদেশে এটাকে উত্তরা ব্যাংকে রূপান্তরিত করা হয়। তারপরে 1983 সালে এটাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে এটা রূপান্তরিত হয় এবং সেই সময় ফার্স্ট জেনারেশনের অন্য ব্যাংকগুলোকেও আপনার যেমন ইসলামী ব্যাংক, আইপিআইসি ব্যাংক, সিটি ব্যাংক, তারপর ন্যাশনাল ব্যাংক এবং সাথে সমসাময়িক আপনার পূবালী ব্যাংক, কিন্তু তাদের যে গ্রোথ, তাদের যে প্রবৃদ্ধি, সেটার সাথে কিন্তু উত্তরা ব্যাংকের গ্রোথ বা প্রবৃদ্ধি একেবারেই স্লথ, মনে হচ্ছে যে একটা জলাশয়ের মধ্যে এই ব্যাংকটা। এবং দেখা যাচ্ছে যে 2024 সালে অধিকাংশ ব্যাংকই তারা খুব ইনভেস্টমেন্ট ইনকামের দিকে তারা তাদের ফোকাসটা দিয়েছিল, বিশেষত সরকারি ট্রেজারি বন্ড,
সরকারি বিল এবং রোপো ইনভেস্টমেন্ট। তো এই জায়গাগুলোতে মানে ইনভেস্টমেন্টের জায়গাগুলোতে যেখানে অন্য অন্য ব্যাঙ্কগুলো অ্যাড্রেস করেছিল এবং ইনভেস্টমেন্ট বাড়িয়েছিল এবং যেভাবে তাদের ইনকামটার বৃদ্ধি হয়েছে, যেটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই ব্যাংকের ওইটা হয়নি। এবং মোটামুটিভাবে যেমন ধরে নন ফান্ডিং আর্নিংয়ের উপরে এখন ব্যাঙ্কগুলো বেশি জোর দিচ্ছে, এরা কোনো সময় নন ফান্ডিং আর্নিংয়ের উপরে এরা জোর দেয়নি। এটা এই টোটাল এই ব্যাংকের প্রফেশনালিজম বা ফান্ড ম্যানেজমেন্টের এটা একটা বিশাল দুর্বলতা। সেই দুর্বলতা এরা কাটিয়ে ওঠার কোনো চেষ্টা করছে না এবং কাটিয়ে ওঠার কোনো প্রচেষ্টাও বা ইচ্ছাও এদের আছে বলে মনে হচ্ছে না। বিগত 4 বছরে এনপিএল ও রিটার্ন অফ পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এখানে বড় একটা অস্বাভাবিকতা রয়েছে। এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি? আসলে এখানে যে জিনিসটা হয়েছে যে সব ক্ষেত্রেও একটা স্থবিরতা, এবং আমরা যদি খুব রাফলি হিসাব করি যেখানে আন্তর্জাতিক মানে 3%-এর নিচে নন পারফর্মিং লোন থাকা উচিত, এখানে এদের প্রায় 5.6% যেটা নন পারফর্মিং লোন, এবং রাইট অফটাকে যদি আমরা হিসাবে নিই প্রায় 1856 কোটি টাকা, এবং এনপিএল 1061 কোটি টাকা, এই দুটো মিলিয়ে প্রায় 3000 কোটি টাকার কাছাকাছি এদের ব্যাড লোন। ইট ইজ নিয়ার অ্যাবাউট 13.5%। ইট ইজ ভেরি অ্যালার্মিং, কেননা এদের আপনার হলো ডিপোজিট খুবই কম। যেখানে অন্য অন্য ব্যাংকের ডিপোজিট 50,000 পার হয়ে গিয়েছে, এখানে এদের ডিপোজিট মাত্র হলো আপনার 22,000 কোটি টাকা, যেটা থার্ড জেনারেশনাল ব্যাংকেরও এটা বা ফোর্থ জেনারেশনাল ব্যাংকেরও এরকম ডিপোজিট, অথচ সেই প্রায় 53 বছরের ব্যাংক। এদের লোন অ্যান্ড অ্যাডভান্স মাত্র 18,000 কোটি টাকা, এবং এই তুলনায় নন পারফর্মিং লোনের হার কিন্তু এদের অনেক বেশি, এবং এইগুলো আদৌ আদায় হবে কিনা বা আদায় করা সম্ভব হবে কিনা বা সে প্রচেষ্টায় এদের আসছে কিনা। কেননা সম্প্রতি আমরা দেখলাম যে ওনাদের যে এমডি মহোদয় ছিলেন, উনি নানা রকম অকর্ম বা কুকর্ম করে উনি ভেগেছেন। তারপরে এখন একটা অ্যাক্টিং এমডি আছে, সেও নিশ্চিত না। ওনাদের কোনো সিএফও নাই, ওনাদের কোনো বোর্ড সেক্রেটারি নাই। অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন অনুযায়ী যে অপরিহার্য যে পদগুলো, যে একজন সিএফও, একজন ম্যানেজিং ডিরেক্টর, একজন কোম্পানি সেক্রেটারি, এই তিনটাই অনুপস্থিত। কাজে বোঝা যাচ্ছে যে একটা মানে আল্লাহর ওয়াস্তে এই ব্যাংকটা চলছে, এটার কোনো অভিভাবকহীন অবস্থায়। ফারুক ভাই, আমরা জানি যে যে কোনো প্রতিষ্ঠান যখন ফাইন্যান্সিয়ালি একটু উইক হয় তখন কর্মী সংখ্যা কমিয়ে খরচ বাঁচানোর চেষ্টা করে। একইভাবে উত্তরা ব্যাংকেও হয়েছে। কর্মী আমরা দেখছি যে 4-5 বছরে কর্মী অনেক কমেছে, কিন্তু কর্মী বাবদ খরচ অনেক বেড়েছে। তাহলে এই অস্বাভাবিকতাটা কেন এলো? এখানে যে বিষয়টা হয়েছে যে প্রত্যেকটা ব্যাংকে দেখা যাচ্ছে যে বিশেষত বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের এমপ্লয়মেন্টের অপরচুনিটি, যে বেকারত্ব বাংলাদেশে যে ব্যাপক হারে প্রবণতা, ম্যাক্সিমাম কিন্তু শিক্ষিতদেরকে এখানে ব্যাংকিং সেক্টরে অ্যাবজর্ব করা হয়েছে অন্য অন্য ব্যাংকে। কিন্তু একমাত্র ব্যাংক হলো ব্যতিক্রম হলো পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক। কেননা এখানে দেখা যাচ্ছে যে আরও কোনো প্রফেশনাল কর্মীদেরকে এখানে আনা হয়নি, কোনো প্রফেশনালিজম ডেভেলপ করা হয়নি। উল্টো দিকে কর্মীদেরকে এখানে ছাঁটাই করা হয়েছে, কর্মীদের কমা হয়েছে, এবং একটা মনে করেন যে শ্বেত হস্তের মতো কিছু অদক্ষ বা সেই ধরনের কন্ট্রিবিউট করার ক্ষমতা কম, একটা মাথা ভারী প্রশাসনের মতো একটা কর্মী বাহিনী আছে, যাদের কোনো আউটপুট কম কিন্তু তাদের বেতন ভাতা বেশি। এবং এটা একটা টোটাল একটা নেতিবাচক প্রভাব কিন্তু আপনি দেখবেন যে 2024 সালে যে তাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের উপরে এটার একটা রিফ্লেকশন হয়েছে। কিন্তু প্রিয় দর্শক, আমরা উত্তরা ব্যাংকের এজিএম নিয়ে কথা বলছিলাম। আমরা ইতিমধ্যেই উত্তরা ব্যাংকের কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের সাথে আসলে জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে, এবং কোম্পানি সেক্রেটারিও নতুন নিয়োগ দেওয়া হয়েছে, এই জন্য এই বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি। ফারুক ভাই, ওই উত্তরা ব্যাংকের এই ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে এবং এটা নিয়ে দুশ্চিন্তা সবারই। তাহলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আসলে আসার জায়গাটা কোথায় থাকবে এবং ব্যাংকের সফলতার পৌঁছানোর ক্ষেত্রে আসলে কি পরামর্শ থাকতে পারে? এখানে হয় কি, এটা ক্ষুদ্র বা সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের দৃষ্টিকোণ থেকে যদি আমি এই ব্যাংকটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা ব্যাংকের একটা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার থাকে। তো এই ব্যাংকটার হলো নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হলো 32 টাকা 7 পয়সা। তো সাধারণত দেখা যায় যে 2 থেকে 2.5 গুণ দামে নেট অ্যাসেট ভ্যালুর
আড়াই গুণ পর্যন্ত দামেও যে এগুলো মার্কেটে কেনা বেচা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই কোম্পানির হলো বাজার মূল্য মাত্র 19 টাকা 10 পয়সা, অর্থাৎ এটা নেট অ্যাসেট ভ্যালুর চেয়ে 40.4% কম। তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যাংকটার মানে অনেক পিপুলের একটা মানে শেয়ার হোল্ডার বা দেশের সংখ্যালঘু শেয়ার হোল্ডার বলেন বা বড় ইনস্টিটিউশন বলেন, একটা আস্থার সংকটে আছে এই ব্যাংকের উপরে। দ্রুতপায় নেট অ্যাসেট ভ্যালুর 40% কমে যখন শেয়ারটার দাম, মানে এত সস্তা দাম, তবু কেন শেয়ারে সাধারণ মানুষজন বিনিয়োগ করছে না। তো আর দ্বিতীয় হলো যে এটার মানে সবচেয়ে যেটা হলো দুটো শক্ত জায়গার কথা আমি আপনাকে বলি। একটা হলো যে বাংলাদেশের বিশেষত 2024 সালের পর থেকে ব্যাংকগুলো প্রচণ্ড তারল্য সংকটে অন্য অন্য ব্যাংকে ভুগছে। অনেকে আপনার হলো ব্যাংকে একটা ডিপোজিটররা তাদের টাকা উঠাতে পারছে না, বা বাংলাদেশ ব্যাংক প্রায় 22,000 কোটি টাকা নোট ছাপিয়ে অনেক ব্যাংকে আপনার তারল্য সহায়তা দিচ্ছে। তো এই ব্যাংকের কিন্তু তারল্যের জায়গাটা এরা কিন্তু মোটামুটিভাবে একটা সিকিউর রেখেছে। অন্ততপক্ষে উত্তরা ব্যাংকে যারা টাকা জমা দিয়ে করেছেন বা আমানতকারী যারা আছে, প্রায় 22,000 কোটি টাকা যারা আমানত আছে এখানে, তো এরা কিন্তু তুলনামূলকভাবে অন্য অন্য ব্যাংকের চেয়ে সিকিউর একটা জায়গা। এটা এই ব্যাংকের একটা শক্তির দিক। আর আরেকটা হলো যে এই ব্যাংক এবার 35% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো বাংলাদেশের ব্যাংকের একটা সার্কুলার অনুযায়ী আপনার 35% ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হলে একটা ব্যাংকের অন্তর্নিহিত শক্তি কিছু থাকে, কিছু সূচক শক্ত থাকতে হয়। তো বোঝা যায় যে এই ব্যাংকটা মানে ওইভাবে হয়তো গ্রোথ হয়নি, বা ওইভাবে হয়তো এটা যেটা ন্যাশনাল গ্রোথের সাথে এই ব্যাংকের যে গ্রোথগুলো আছে বিভিন্ন সূচকে, ওইটা সামঞ্জস্যপূর্ণ না, অনেক কম। তবু এই ব্যাংকটা কিছুটা অন্তর্নিহিত শক্তি ধরে রাখতে সক্ষম হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক তাদের 35% ডিভিডেন্ড অনুমোদন করেছে। তাহলে আমাদের শেয়ার হোল্ডারদের জন্য বার্তাটা কি থাকবে আপনার পক্ষ থেকে? একটা হলো কি, বার্তা হলো যে কোনো একটা মানে প্রতিষ্ঠান, যেটা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা গুড ম্যানেজমেন্ট, বিশেষত আপনার হলো বোর্ডে এবং হলো আপনার যারা হলো এমডি সহ যারা হলো প্রতিষ্ঠানটা চালায়, সেসব জায়গায় খুব সুদক্ষ লোক থাকতে হয়। সেখানে এই ব্যাংকটার মানে প্রচণ্ড এখানে একটা অরাজকতার আমি বলবো। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই ব্যাংকটার মানে ন্যাশনাল গ্রোথের সাথে এই ব্যাংকটা সামঞ্জস্যতা রাখতে পারছে না। বিশেষত এদের যে বৈদেশিক বাণিজ্যর অবস্থা, যেটা হলো একটা মানে নন ফান্ডিং ইনকামটা, যেটা ম্যাক্সিমাম যে কমিশন, এক্সচেঞ্জ, ব্রোকারেজের মাধ্যমে যে ইনকামটা হয়, এবং আপনি সারপ্রাইজ হবেন যে এখানে মানে 4,670 কোটি টাকা এদের এক্সপোর্ট, বা 5,000 কোটি টাকা ইম্পোর্ট, এবং তাদের একসময় প্রায় 3,000 কোটি টাকা যেটা একটা রেমিটেন্স ইনকাম হতো, সেটা 800 কি 900 কোটি টাকায় চলে এসছে। এই জায়গাগুলো আসলে এই ব্যাংক যদি অ্যাড্রেস করতে না পারে, বা সেক্ষেত্রে পুঁজিবাজারে একটা ধরনের ব্লু চিপ শেয়ার যেটা আমরা বলি, বা একটা যেখানে বিনিয়োগ একটা খুবই সন্তোষজনক বা নিশ্চিতজনক যেটা আমরা বলি, সেই জায়গাটা কিন্তু এই ব্যাংকটা এখনো পর্যন্ত যেতে পারছে না, বা ভবিষ্যতে একটা যাবে, এই ধরনের কোনো সম্ভাবনা বা সিমটমও কিন্তু এই ব্যাংকটার মধ্যে বা ম্যানেজমেন্টের মধ্যে অনুপস্থিত। ফারুক ভাই, আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চাই বাংলাদেশের অর্থনীতি ভালো হবে এবং ব্যাংক খাত ভালো হলে বাংলাদেশের অর্থনীতি ভালো হবে। আমাদের এই আজকের আলোচনা এখান থেকে বিদায় নিচ্ছি। আমি সজল সরকার। পরবর্তী আলোচনা দেখার জন্য আমন্ত্রণ রইল।